তুই আমার বিশ্বাস ছিলি। লিখেছেন জান্নাতি আক্তার যারা। পর্ব সংখ্যা 50। সময়টা বিকাল 5টার ঘরে তালুকদার বাড়ির কিচেন রুমে ইফতারের তোড়জোড় চলছে। আদিবা তালুকদার রাবেয়া তালুকদার দুই যা মিলে ব্যস্ত হাতে ইফতার রেডি করছে। তাদের সঙ্গে শুকনো মুখ নিয়ে হেল্প করছে আয়রা। চুলার ওপর কড়াইয়ে গরম তেল টকবক করে ফুটছে, আর সেই তেলে একের পর এক পড়ছে পেঁয়াজু, বেগুনি আর খাস্তা পকোড়া। আগে রেডি হয়ে গেছে। গরম গরম ভাজা পোড়ার গন্ধে পুরো রান্নাঘরটা ভরে গেছে। কাজের ফাঁকে ফাঁকে তাদের চোখে মুখে একরকম ক্লান্ত ভাব স্পষ্ট। এদিকে আরাত নিজের ছোট্ট মেয়েকে ডাইনিং টেবিলে চেয়ারে বসিয়ে রেখে ইফতারের জন্য ফলমূল কাটছে। বড় একটা বাটিতে সাজিয়ে রাখছে লাল টকটকে তরমুজ আর মালটার টুকরো। পাশে ছোলা আর খেজুরও সাজিয়ে রাখা। তার সঙ্গে ঠান্ডা 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 লেবুর শরবত তো আছেই। আরাত মন দিয়ে গ্লাসে গ্লাসে শরবত ঢালছে। মাম্মাকে এত ব্যস্ত হাতে কাজ করতে দেখে ছোট্ট মাহা চেয়ারে বসে পা দোলাতে দোলাতে নরম কণ্ঠে ডেকে উঠল, মাম্মা। আরাত শরবত নেড়েচেড়ে গ্লাসে ঢালতে ঢালতে মেয়ের দিকে না তাকিয়েই স্নেহভরা গলায় জবাব দিল, বলো মাম্মা। মাহা একটু ঠোঁট ফুলিয়ে মায়ের দিকে তাকালো। পুনরায় ডাইনিং টেবিলের ওপর সাজানো ইফতারগুলোর দিকে কৌতূহলী চোখে তাকিয়ে ধীরে ধীরে বলল, মাম্মা, আমি কি একটা তরমুজ খেতে পারি? আরাত মেয়ের কথায় মুচকি হেসে মেয়ের দিকে তাকালো। মেয়ের সেই মায়াভরা মুখ দেখে আরাতের ব্যস্ততার মাঝেও চোখে কোমলতা নেমে এলো। আরাত ছোট থাকতে যেমন চঞ্চল ছিল, তার মেয়েটা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হয়েছে। আরাত উপর হয়ে হাসি মুখে একটা ছোট্ট তরমুজের টুকরো হাতে তুলে মেয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও মাম্মা, আর দাদু নানু ভাইকে ডেকে নিয়ে এসো কেমন? মাহা খুশিতে গদগদ হয়ে তরমুজটা হাতে নিল। তরমুজ খেতে খেতে চেয়ার থেকে নেমে ছোট ছোট পায়ে আদনান তালুকদারের রুমের দিকে এগিয়ে গেল। বাইরে তখন বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। ঘরের ভেতর ইফতারের অপেক্ষায় এক অদ্ভুত শান্তি আর ব্যস্ততা মিলেমিশে আছে। ড্রয়িং রুমের সোফাতে একপাশে ছোট এরান রোজা রেখে চুপটি করে বসে আছে। মুখটা ছোট হয়ে গেছে, মুখে কোনরূপ কথা নেই। হাঁটুতে ভর দিয়ে গালে দুহাত রেখে সামনে সোফাতে বসা বিরাট আর আহিনের দুষ্টুমি দেখছে। সেই 12 বছরের ছোট্ট আহিন আজ 19-এ পা দিয়েছে। ফর্সা গায়ের রঙের লম্বাটে গড়ন আর কপালের ওপর পড়ে থাকা কালো এলোমেলো চুলগুলো মাঝে মধ্যে কপালে নেমে আসে। এতে যেন তাকে আরো বেশ আকর্ষণীয় করে তুলেছে। গভীর চোখ দুটো সবসময় চঞ্চলতা স্বভাবের ভরা। সে আগের কিশোর সুলভ হাসি, দুষ্টুমি আর হইচই নিয়ে যেন তার চারপাশটা সবসময় মেতে রাখে। সবসময় সাদামাটা পোশাকেই স্বাচ্ছন্দ্য থাকতে ভালোবাসে। এই তো সাদা পাঞ্জাবিতে তাকে বেশ স্মার্ট, প্রাণবন্ত লাগছে। মুখে লেগে আছে সিদ্ধতা। রোজা রেখেও আহিন একদম চুপচাপ বসে থাকার ছেলে না। বিরাতের সঙ্গে সোফায় বসে পাড়াপাড়ি আর হাসাহাসি করেই যাচ্ছে। মাঝে মাঝে আবার দুষ্টুমি করে বিরাতকে খোঁচা দিচ্ছে, যেন রোজার ক্লান্তি তার গায়েই লাগেনি। আহিন বিরাতের সঙ্গে দুষ্টুমি করতে করতে এরানের দিকে তাকালো। এরানকে চুপটি করে বসে থাকতে দেখে হাসি মুখে কিছুটা গম্ভীর্য এনে বলল, কি ভাইয়ের বেটা, রোজা লাগছে? এরান আহিনের কথায় কথায় হাত রেখে আস্তে করে মাথা ঝাঁকালো। পেটে হাত রেখে আস্তে করে মাথা ঝাঁকালো। আহিন মুচকি হেসে হাতের ঘড়িতে সময় দেখে নিল। ইফতারের আর বেশি দেরি নেই, 15 মিনিটের মতো বাকি। আহিনের সময় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সোফায় ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে দুষ্টু ভরা কণ্ঠে বলল, আর একটু ধৈর্য ধর বেটা, আজান পড়লেই ইফতারের পেঁয়াজ ও বেগুনির ওপর 3 কাক্কু মিলে হামলা দিব। আহিনের কথায় বিড়াল শব্দ করে হেসে উঠল। এরানের শুকনো মুখেও হালকা হাসি ফুটে উঠেছে। ঘরের ভেতর ইফতারের গরম গরম পেঁয়াজু, বেগুনি আর পকোড়ার গন্ধ ছড়িয়েছে। এতে যেন এরান আরো বেশি কাচুমাচু করছে আজান শোনার জন্য। না চাইতেও বারবার ডাইনিং টেবিলের ওপর সাজানো তরমুজ আর মালটা ছোলা আর খেজুরের দিকে চোখ চলে যাচ্ছে বারবার। এরান আজকে রোজা রেখেছে পুরো মাস জুড়ে। আজকে নিয়ে তার রোজা হবে 3টা। আর বিরাট মাহা তো 4.5 বছরের বাচ্চা। সেহরির সময় ঘুম থেকে উঠে সবার সঙ্গে সেহেরি খেতে খেতে বলবে পুরো রোজা রাখবে, আবার সকালে হতেই খিদেতে ছটফট করবে দুই ভাই বোন। বাড়ির মানুষগুলো এতে শুধু হাসবে। যমজ ভাই বোন হলেও তাদের স্বভাব সম্পূর্ণ ভিন্ন। হঠাৎ মিলে যায়।
ছোট মাহা তাকবীরের মতো ফর্সা হলেও বিরাট আরাতের শরীরের রং পেয়েছে লালচে ফর্সা আভা, বেশ শান্ত স্বভাবের। ছোট ছোট চোখ দুটোতে সবসময় একটা গম্ভীর ভাব লেগে আছে, তবে আহিনের আশেপাশে থাকলে তাকে আর শান্ত থাকতে দেখা যায় না। আর মাহা গোলগাল মুখটায় হাসলে গাল দুটো তো টোল পড়ে। এই ছোট ছোট হাত পায়ে দিয়ে খেলা করা বাচ্চারাই এখন তালুকদার বাড়ির হাসি খুশির কারণ হয়েছে। সবকিছু নতুনত্ব লেগে আছে তাদের দুষ্টমিতে। পুরো বাড়ি মেতে থাকে, তবুও কোথাও যেন একটা কমতি থেকে যায়। সেই পুরনো হাস্যোজ্জ্বল তালুকদার বাড়ি আর নেই, হয়তো এই আড়াতের মধ্যে সেই পুরনো চঞ্চলতা নেই বলেই, সেই পুরনো রোশনি রাতকে একসঙ্গে দেখা যায় না বলে, হয়তো পুরো বাড়ি মায়ামতী মায়াবতী মায়াবতী বলে মাতিয়ে রাখা দুষ্টু আলভিটাও আজ তালুকদার বাড়িতে নেই বলে। হ্যাঁ, কোথাও একটা পুরনো হাসি খুশি তালুকদার বাড়ি থমকে গেছে। হাসপাতাল থেকে রিলিজ নিয়ে মিম পার্থকে সঙ্গে করে তালুকদার বাড়ির দিকে রওনা দিয়েছে। যদিও রাফি এসে পার্থকে আজকে ছাড়তে নারাজ ছিল, কয়েকদিন হাসপাতালে থাকতে বলেছিল, কিন্তু মিম রাফিকে এটা ওটা বুঝিয়ে পার্থকে নিয়ে তালুকদার বাড়িতে যাচ্ছে। যে কয়েকদিন পার্থ পুরোপুরি সুস্থ হয়ে না উঠছে, মিম তালুকদার বাড়িতেই থেকে যাবে। রাফি তালুকদার বাড়িতে এসে পার্থকে দেখে যাবে। গাড়ি এসে থামলো তালুকদার বাড়ির সামনে। মিম গাড়ির ভেতর থেকে কাঁচ ভেদ করে দেখতে লাগলো এই 7 বছরে তালুকদার বাড়ির গার্ডেনটা বদলে গেছে। গার্ডেনের একপাশে ফুলবাগানের পাশেই ছোট বাচ্চাদের খেলার জন্য নানা রকম খেলনা দেখা যাচ্ছে। বলতে গেলে বাড়ির গার্ডেনে ছোট একটা পার্ক সাজিয়েছে। গাড়ি এসে থেমেছে 2 মিনিটের মতো, তবুও মিমের নামার নাম নেই। সেই চিরচেনা শহর, সেই চিরচেনা আপন মুখগুলো আজকে কত বছর পরে তাদের মুখগুলো দেখবে। মিমকে দেখে তারা কেমন রিয়্যাক্ট করবে? খুশি হবে কি তারা, নাকি অভিমানে মুখ ফিরিয়ে নেবে? মিম গাড়িতে বসে নিজের মনে ভাবছিল। পার্থ মিমকে নামতে না দেখে মৃদু স্বরে বলল, গাড়িতেই বসে থাকবি? মিম পার্থর কথায় নিজের ভাবনার থেকে বের হয়ে এলো। এক নজর পার্থকে দেখে ধীর পায়ে গাড়ি থেকে নেমে পড়ল। পুনরায় গাড়ির বিপরীত পাশে এসে অসুস্থ পার্থকে গাড়ি থেকে নামতে হেল্প করতে লাগলো। পার্থ গাড়ির ভেতর থেকে মিমের হাতে কিছুটা ভর করে বের হয়ে এলো। গাড়ির ভেতর থেকে বের হয়ে পার্থ পুরো তালুকদার বাড়িতে চোখ বোলাচ্ছে। পার্থর মনে একটাই কথা চলছে, মিমের বাড়ি গ্রামে, কিন্তু মিম শহরে তার ফুপির বাড়িতে উঠলো। আর রোশনিকে মিম পূর্ব থেকে জানে চিনে, তাহলে তো আরাতকেও মিম জানে। যদি কখনো আরাত পার্থর সামনে পড়ে, আরাত কি পার্থকে কমে ছেড়ে দেবে রোশনিকে কষ্ট দেওয়ার খেসারতে? পার্থ মিমের এক হাতে ভর দিয়ে ধীরে ধীরে তালুকদার বাড়ির ভেতরে দিকে যাচ্ছে। তখনও জানে না এটাই আরাতের বাড়ি, আর মিম আরাতের মামাতো বোন। মিম চারপাশ দেখতে দেখতে অসুস্থ পার্থকে ধরে বুকে অস্বস্তি, অজানা ভয় এবং ধুকপুক বুকে হেঁটে মেইন গেটের সামনে এসে দাঁড়ালো। দরজাটা খোলাই ছিল। মিম দরজায় দাঁড়িয়ে নিস্তব্ধ মুখে ড্রয়িং রুমের মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। পার্থ মিমের মতো দেখছে চারপাশ। বিরাট অচেনা এক ছেলে মেয়েকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে গুটি গুটি পায়ে এগিয়ে এলো। দরজার সামনে এসে মাথা উঁচু করে এক নজর অসুস্থ পার্থের দিকে তাকালো। পুনরায় দুজনকে দেখতে দেখতে কোমরে হাত রেখে ভ্রুকুচকে গম্ভীর গলায় বলল, আঙ্কেলের কি হয়েছে? ছোট্ট গম্ভীর কণ্ঠ শুনে মিম আর পার্থ দুজনেই অবাক চোখে নিচু হয়ে ছোট্ট ছেলেটার দিকে তাকালো। দরজার সামনে কোমরে হাত রেখে দাঁড়িয়ে থাকা বিরাটকে দেখে মিমের মুখে হালকা বিস্ময়ের ছাপ ফুটে উঠল। এই ছোট্ট বাচ্চার মধ্যে এতটা গম্ভীর্য! বিরাটকে দেখে মিমের চিনতে অসুবিধা হলো না, এটাই আরাত তাকবীরের ছেলে বিরাট। কেননা মিম এরান মাহা বিরাটকে আগেই ফোনে দেখেছিল, কিন্তু বিরাট মিমকে চিনতে পারলো না। মিম পার্থকে ছেড়ে দিয়ে বিরাটের সামনে হাঁটু মুড়ে বসলো। হাসি মুখে বিরাটের গালে হাত রেখে নরম গলায় বলল, কিছু না, আঙ্কেলটা একটু অসুস্থ। তোমার নাম বিরাট, রাইট? বিরাট মিমের কথায় পুনরায় ভ্রু কুঁচকে পার্থের দিকে তাকালো, যেন নিজের মতো করে ব্যাপারটা বুঝতে চেষ্টা করছে। পার্থকে দেখে মিমের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে উঠল, হ্যাঁ, আপনার নাম কি? মিম হেসে উঠল। ছোট বিরাট তার নাম জিজ্ঞেস করছে। ইস, কতটা আদুরে লাগছে ছোট বিরাটকে। মিম হাসি মুখে আহ্লাদি স্বরে বলল, আমার নাম তো মিম। মিমের কথায় বিরাট স্বাভাবিকভাবে তাকিয়ে থাকলেও মিম নামটা কানে পড়ার সঙ্গে সঙ্গেই পুরো ডাইনিং টেবিলের মানুষগুলো অবিশ্বাস্য চাহনি পড়ল সদর দরজার দিকে। হঠাৎ মিমের আগমনটা যেন থমকে দিল তালুকদার বাড়িকে। মাগরিবের আজান দিয়েছে মিনিট 5 আগে।
সবাই মিলে একসঙ্গে ইফতার করছিল। ইফতার করার মধ্যে দিয়ে হঠাৎ আমার নাম তো মিম খুব পরিচিত কণ্ঠ কানে পড়ার সঙ্গে সঙ্গে সবার হাত থেমে গেল। চোখ চলে গেল সদর দরজার দিকে। আদিবা তালুকদারের চোখে মুহূর্তের মধ্যে পানি এসে ভর করছে। আরাত আয়রার চেয়ার থেকে অবিশ্বাস্য মুখে দ্রুত পায়ে উঠে আসলো। মিম আয়রাকে দেখে বিরাটকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। পুরো বাড়ি নিস্তব্ধ, সবার চোখে পানি। মিম চোখে পানি নিয়ে একটা ঢোক গিলে আরাত আয়রাকে দেখছে। মুখ থেকে কথা বের হচ্ছে না, কথাগুলো যেন গলায় দলা চাপা দিয়ে কান্না হয়ে বের হয়ে আসতে চাইছে। আরাত আয়রা মিমের সামনে এসে একইভাবে নিষ্পলক চেয়ে আছে, যেন তারা স্বপ্ন দেখছে। একটা কোনরূপ মিম হতেই পারে না। হঠাৎই নিস্তব্ধ নীরবতা গুমট পরিবেশ ভেঙে আরাত মিমকে জড়িয়ে ধরল কান্না করতে করতে। মিম! আরাত মিমকে জড়িয়ে ধরে কান্না করছে, সঙ্গে যোগ হলো আয়রাও। খাবার টেবিলে সবাই ধীরে ধীরে উঠে ড্রয়িং রুমে আসতে লাগলো। মিম নিজেও ফুপিয়ে কান্নায় ভেঙে পড়ল। না, এটা দুঃখের কান্না না, বহুদিন পরে আপনজনদের ফিরে পাওয়ার আনন্দে কান্না। মাহাবিরাত এরান বিস্মিত চোখে দেখছে সবাইকে, তাদের ছোট মাথায় কিছুই ঢুকছে না। আরাত আয়রা মিম তিনজনকে জড়িয়ে ধরে কান্না করতে দেখে রাবেয়া তালুকদার চোখের কোণে পানি মুছে নরম গলায় বলে উঠলেন, আচ্ছা আগে বসো তোমরা। এতদিন পর এসেছে মেয়েটা, তাকে দাঁড় করিয়ে রেখে শুধু কাঁদলেই হবে? রাবেয়া তালুকদারের কথায় ঘরের ভারী নীরবতাটা একটু একটু করে নরম হয়ে এলো। আরাত ধীরে ধীরে মিমকে ছেড়ে দিল, কিন্তু হাতটা এখনো শক্ত করে ধরে আছে, যেন ছেড়ে দিলে আবার হারিয়ে যাবে। তাকবীর এক সাইডে দাঁড়িয়ে হাত ভাঁজ করে পার্থকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মিম যে এভাবে হঠাৎ বাংলাদেশে আসবে তাকবীর নিজেও জানতো না। আনাস কৌতূহলী চোখে পার্থের দিকে এগিয়ে এসে ভ্রুকুচকে জানতে চাইল, এক্সকিউজ মি, আপনি কি মিমের সঙ্গে এসেছেন? আনাজের কথায় সবার নজর পড়ল পার্থর দিকে। এতক্ষণ মিমকে ঘিরে এতটা মগ্ন ছিল, পাশে অসুস্থ শরীরে পার্থ দাঁড়িয়ে আছে, কেউ খেয়ালই করেনি। সবার মুখে অবাকের ছাপ, একমাত্র আরাত শুধু পার্থের দিকে অবিশ্বাস্য চোখে চেয়ে কিছু মনে করার চেষ্টা করছে। পার্থ তালুকদার বাড়িতে ঢুকে প্রথমে আরাতকে দেখে ঝটকা খেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মানুষ বলে না পৃথিবীটা গোল, কেননা কোনো না কোনোভাবেই দেখা হয়ে যায়। হ্যাঁ, পৃথিবীটা সত্যি গোল, তাই মানুষ যত দূরেই থাক বা যাক, কোনো না কোনো মোড়ে যে কোনো ভাবে আবার দেখা হয়ে যায়। কিছুক্ষণ ভাবার পর আরাতের মুখ অপ্রত্যাশিত পার্থকে দেখে চোখের পাতা পিটপিট করতে লাগলো। পার্থের মুখটা ফ্যাকাশে হয়ে আছে। আনাস পার্থের ফ্যাকাশে মুখের দিকে চেয়ে পুনরায় বলে উঠল, মনে হচ্ছে আপনি সিক, চাইলে সোফাতে বসে কথা বলতে পারেন। সবাই পার্থকে লক্ষ্য করে দেখলো পার্থর মাথায় ব্যান্ডেজ করা, হাতে পায়ে কিছু কিছু জায়গায় লাল হয়ে আছে। সবার মুখে আনাসের মতো প্রশ্ন ঝুলছে, এই ছেলেটা কে আর এত অসুস্থ কিভাবে হলো? সবার চাহনি দেখে পার্থ মিমের দিকে তাকালো। মিম চোখের কোণে পানির হাতের পিঠ দিয়ে মুছে নিয়ে সবাইকে উদ্দেশ্য করে ধীরে ধীরে বলল, আমার ফ্রেন্ড পার্থ চৌধুরী বাংলাদেশে এসে অ্যাক্সিডেন্ট করেছিল, আমরা হাসপাতাল থেকে ফিরলাম। মিমের কথায় সবার মুখে বিচলিত ভাব ফুটে উঠল। কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে জানার জন্য আদনান তালুকদার ব্যস্ত কণ্ঠে বলল, দাঁড়িয়ে আছো কেন? পরে পরিচিত হওয়া যাবে, ছেলেটাকে আগে বসতে দাও। আদনান তালুকদারের কথায় পরিবেশটা কিছুটা বদলে গেল। আনাস পার্থকে হেল্প করলো সোফাতে বসতে। এদিকে মাগরিবের আজান অনেক আগে পড়ায় নামাজের সময় চলে যাচ্ছে। আহাদ তালুকদার গলা খাকারি দিয়ে বললেন, চলো, নামাজে লেট হয়ে যাচ্ছে। আদিবা, তুমি ওদের খাবারের ব্যবস্থা করো। কথাটা বলেই তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। একে একে আনাস, তাকবীর, আহিন, আদনান তালুকদার আর ইরানকে সঙ্গে নিয়ে মসজিদে নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেল। মিম দূরে দাঁড়ানো ফুপির দিকে চেয়ে কান্নারত কণ্ঠে বলল, ফুপি, আমার কাছে আসবে না? আমাকে আদর দিবে না? এখনো আমার ওপর অভিমান করে থাকবে? আদিবা তালুকদার আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখের পানি মুছে নিজেকে ঠিক করে নিয়ে দ্রুত পায়ে মিমের সামনে এসে দাঁড়ালো। চোখের পানি মুছতেই পুনরায় চোখ ভিজে উঠছে। আরাত, আয়রা, রাবেয়া তালুকদার সবাই মিম আর আদিবা তালুকদারকে দেখছে। আদিবা তালুকদার মিমের সামনে এসে দাঁড়াতেই মিম আদিবা তালুকদারের বুকে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই চারপাশটা যেন নিস্তব্ধ হয়ে গেল। মিম শক্ত করে জড়িয়ে ধরেছে আদিবা তালুকদারকে, যেন এতদিনের জমে থাকা সব কষ্ট আর অপেক্ষা একসাথে লুটে নিতে চাইছে।
আদিবা তালুকদার চোখের পানি, মুখে হাসি নিয়ে কাপা হাতে মিমের মাথায় হাত রাখলেন। কণ্ঠ কাঁপছে। কাপা কণ্ঠে মিমকে আরো জড়িয়ে নিয়ে বললেন, আমার মেয়েটা, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো? মিম মাথা নাড়ল, কিন্তু কিছুই বলতে পারল না। তার চোখের পানি যেন সব না বলা কথাগুলো বলে দিচ্ছে। আয়রা একটু হেসে তাদের কাছে এসে নরম কণ্ঠে বলে উঠল, আচ্ছা আচ্ছা, আর কাঁদতে হবে না। এতদিন পরে দেখা হয়েছে, এখন যদি শুধু কান্নাই করো, তাহলে খুশির মুহূর্তগুলো কে উপভোগ করবে? আয়রা পুনরায় আদিবা তালুকদারের দিকে তাকিয়ে মৃদু হেসে বোঝানোর ন্যায় বলে উঠল, মামুনি, দেখছো তো, আমাদের মিম ঠিকই ফিরে এসেছে। আর কোনো অভিমান রাখার দরকার নেই। পৃথিবীটা সত্যিই গোল, মানুষ যত দূরেই যাক, একদিন না একদিন নিজের জায়গায় ঠিক ফিরে আসতে হয়। মিম আদিবা তালুকদারকে ছাড়লো না, যেন অনেকদিন পরে সবচেয়ে নিরাপদ আশ্রয়টা ফিরে পেয়েছে। রাবেয়া তালুকদার দীর্ঘশ্বাস ফেললেন। তার মনে হচ্ছিল বহুদিনের ভাঙা একটা সম্পর্ক আজ আবার জোড়া লাগছে। এতদিনের অশান্তির পর আজ যেন সবাই একটু করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে।